সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। গতকাল বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে 23 জন পরিচালক নির্বাচিত হয়েছেন এবং 2 জন এসেছেন এনএসসি কোটা থেকে। যদিও একজনকে পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়, তবে একদিন পর বা পরদিনই কিন্তু আরও একজনের নাম ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন ধরে নেওয়া যাচ্ছে 25 জন বিসিবি পরিচালক আছেন এবং তাদের নিয়েই আগামী 4 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলবে বা বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে যাবে বলে ধরে নেওয়া যাচ্ছে। যে জিনিসটা হচ্ছে যে কয়েকদিন আগে থেকে আলোচনা হচ্ছিল বা মোটামুটি নিশ্চিত ছিল যে আমিনুল ইসলাম বুলবুল তিনি বিসিবি সভাপতি হচ্ছেন আরও একবার, এবং ফারুক আহমেদ কিংবা নাজমুল আবেদিন ফাহিম তারা যারা আছেন তারা আবারও বোর্ডে আসছেন বলে ধরে নেওয়া যাচ্ছে। মোটামুটি যেহেতু বড় একটা অংশ প্রায় 21 জন বা 22 জন প্রার্থী নিজেদেরকে সরিয়ে নেয়, কেউ মনোনয়ন প্রত্যাহার করেছেন, কেউ নির্বাচন বর্জন করেছেন, সে কারণে কিন্তু ওই নির্বাচনী আমেজটা একেবারেই ছিল না। মোটামুটি সিলেক্টেড পার্সনরাই শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন। যাই হোক, যারা নির্বাচিত হয়েছেন তাদের উপরেই আমাদের আসলে ভরসা রাখতে হবে যে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাদেরকে এই কাজ করতে হবে। যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু নেগেটিভ সেন্সে আলোচনা করব, কারণ হচ্ছে যে আপনি যদি সমালোচনা না করেন সেক্ষেত্রে অনেক সময় হয় যে ভালো জিনিসগুলো অনেক সময় বেরিয়ে আসে না। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই যে আমিনুল ইসলাম বুলবুল এবং হচ্ছে ফারুক আহমেদ তাদের যে বোর্ডটা তৈরি হয়েছে গতকাল, সেই বোর্ডের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে মোট 7টা চ্যালেঞ্জ আছে, আরও বেশি হবে হয়তো, আলোচনা আরও একটু ভালো করে করলে হয়তো বেশি করা যেতে পারতো বা কমও হতে পারে, কিন্তু আমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এই 7টা চ্যালেঞ্জ থাকতে পারে, যে চ্যালেঞ্জগুলোকে তাদেরকে মোকাবেলা করতে হবে। আমি যদি একদম শুরুতে যে জিনিসটা আলোচনা করতে চাই যে এই যে 25 জনের একটা বোর্ড হয়েছে, সেই বোর্ডে আপনি যদি খেয়াল করেন আমিনুল ইসলাম বুলবুল তিনি সাবেক অধিনায়ক ছিলেন, ফারুক আহমেদ সাবেক অধিনায়ক ছিলেন, পাশাপাশি খালেদ মাহমুদ পাইলট সাবেক ক্রিকেটার অধিনায়ক, খুব সম্ভবত তিনি অধিনায়ক ছিলেন। তার পাশাপাশি ধরুন আপনি ইফতেখার রহমান মিঠু ক্রিকেট সংগঠক, গত বোর্ডেও ছিলেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি, বা আরও কয়েকজন আছেন যারা রংপুর রাইডার্সের যারা সাথে সম্পৃক্ত কয়েকজন এসেছেন এবারের বোর্ডে। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন একটা ব্যাপার, যে এই বোর্ডের অর্ধেকের বেশি মানুষের ক্রিকেট বোর্ডে এর আগে কাজ করা, অর্ধেক কি তিন ভাগের অন্তত 2 ভাগের বোর্ডে কাজ করার কখনো অভিজ্ঞতা ছিল না। সেটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। তারা কিভাবে আগামী 4 বছর এই বোর্ডে কাজ করতে পারেন? আপনি বলতে পারেন যে আপনি যদি তরুণদের বা নতুনদের সুযোগ না দেন সেক্ষেত্রে আপনি কিভাবে এগিয়ে যাবেন, কিন্তু সেটার চেয়েও বড় কথা হচ্ছে যে এইখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নতুনের চেয়েও বড় প্রশ্ন যে তারা বেশিরভাগই কর্পোরেট এরিয়ার লোক। আপনি যদি ক্রিকেট সংগঠক খুঁজেন আপনি হয়তো বলতে পারবেন যে উনি তো এই ক্লাব থেকে এসেছেন, উনি তো এই ক্লাব থেকে এসেছেন, কিংবা উনি তো এই বিভাগের জেলা ক্রীড়া সংস্থা থেকে এসেছেন বা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এসেছেন। সেইটা আসার আপনি ক্রিকেটের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করা কিংবা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করা, সেইটা কিন্তু এক না। আপনি যদি খালেদ মাহমুদ সুজনের কথা বলতে পারেন, আপনি ইফতেখার রহমান মিঠুর কথা বলতে পারেন, তারা কিন্তু যে জিনিসটা যে মাঠ পর্যায়ে তাদের একটা বেশ সুনাম ছিল, ক্রিকেট সংগঠক ক্লাব সংগঠক হিসেবে তাদের বেশ প্রসিদ্ধ নাম রয়েছে। এইটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে যারা এই যে ক্রিকেটের বাইরের যারা লোক এসেছেন, আপনি সহসভাপতির কথা বলতে পারেন, তিনি হোটেল শেরাটনের মালিক, কিংবা সেই সঙ্গে তিনি হচ্ছেন একজন পর্যটন বিশেষজ্ঞ। আপনি বলতে পারেন যে বাংলাদেশের যে বিসিবির যে ট্যুরিজম বিভাগটা আছে তিনি হয়তো সেটা সামলাবেন, কিন্তু এরকম তো আরও অনেকে আছেন যাদের সঙ্গে ক্রিকেটের সংশ্লিষ্টতা তুলনামূলক কম, যেটা আপনি এক্সপেক্ট করবেন না। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে এই বোর্ডের, যে যারা ক্রিকেটের বাইরের লোক আছেন তাদের দিয়ে কিভাবে ক্রিকেটের কাজ করবেন সেটা একটা বড় ব্যাপার। এখানে একটা সম্পর্ক আর একটা ব্যাপার হচ্ছে যে মাঠ পর্যায়ে কাজ করার লোক কম। আমি একটু আগে যেটা বললাম, আপনি ইফতেখার রহমান মিঠুর কথা বলতে পারেন, আপনি আগের বোর্ডে যেমন খালেদ মাহমুদ সুজনের কথা বলতে পারেন, আপনি নাইমুর রহমান দুর্জয়ের কথা বলতে পারেন, আকরাম খানের কথা বলতে পারেন, তারা মাঠ পর্যায়ে কাজ করার লোক ছিল। আপনি এখন যদি চিন্তা করেন আমিনুল ইসলাম বুলবুল তিনি সভাপতি হিসেবে কি অন্য একজনের যেটা লাস্ট 3-4 মাসে করেছেন সেটা কি তিনি এখন 25 জনের বোর্ডে করবেন? আমার কাছে মনে হয় না, তার করাটা উচিত হবে না। কারণ তিনি যখন একটা কমিটির দায়িত্ব একজনকে দিয়ে দিবেন তারই উচিত হবে সেই কমিটির কাজ করা বা মাঠে গিয়ে ওই ব্যাপারটা সলভ করা। আপনি ফারুক আহমেদ তিনি মাঠের লোক,
পাশাপাশি ইফতেখার রহমান মিঠু মাঠের লোক, খালেদ মাসুদ পাইলটের কথা বলতে পারেন, তিনিও মাঠের লোক। কিন্তু এর বাইরে যারা আছে, আপনি যারা কর্পোরেট এরিয়ার লোক, তারা কিন্তু কেউ মাঠের লোক না, তারা কি আসলে নিজেদের ব্যবসা রেখে। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে বিসিবিতে আপনি যখন পরিচালক হচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি কোনোভাবে মাসিক কোনো বেতন পাচ্ছেন না, আপনি কোনো সম্মাননা পাচ্ছেন না। যে জিনিসটা হচ্ছে যে আপনি একটা সম্মানের খাতিরে আপনি এই বিসিবিতে পরিচালক হয়েছেন, বাৎসরিক মাসিক কোনো বেতন পাচ্ছেন না। যে জিনিসটা পান আপনি, সেটা হচ্ছে আপনি যদি একটা বোর্ড সভায় অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে হয়তো কিছু সম্মানে নেই, একদম ছোট পরিসরের কিছু পেয়ে থাকেন, উপঢৌকন পেয়ে থাকেন। আবার এজিএম যখন হয় বছর শেষে, সেক্ষেত্রেও কিন্তু যেটা হয় যে আপনি একটা উপঢৌকন পেয়ে থাকেন বা উপহার পেয়ে থাকেন। এর বাইরে কিন্তু কোনো টাকা পাবেন না আপনি বোর্ড থেকে মাসিকভাবে। সো তার মানে হচ্ছে আপনার কিন্তু আপনার যে বিজনেসটা করেন, আপনি যে চাকরিটা করেন, সেটা কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। সো সেইটা করে যারা জেনুইনলি ধরেন এই জগতের মানুষ, যারা বিজনেস এরিয়ার লোক, তারা কি আসলে কন্টিনিউয়াসলি মাঠে ক্রিকেটে সময় দিতে পারবেন কিনা, এইটা নিয়ে আমার একটা সন্দেহের জায়গা আছে। এই কারণে মনে হয় যে এই যে 25 জনের ক্রিকেট বোর্ড, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করার লোক তুলনামূলক কম, যেটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, তৃণমূল ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া যে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। পাশাপাশি আর একটা ব্যাপার, আমি যদি 3 নম্বর একটা চ্যালেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে আঞ্চলিক ক্রিকেট। বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এই আলোচনাটা হয়ে আসছিল যে আঞ্চলিক ক্রিকেটটা করা দরকার। আপনি যদি আঞ্চলিক ক্রিকেট না করেন, দেশের ক্রিকেট এগোবে না। আপনি বলতে পারবেন না যে ময়মনসিংহ বিভাগে কবে লিগ হয়েছে, রংপুর বিভাগে কবে লিগ হয়েছে, তাদের মানে অঞ্চলের যে লিগগুলো, আপনি সিলেটের কথা বলেন, আপনি চট্টগ্রামের কথা বলেন, কিংবা খুলনার কথা, রাজশাহীর কথা, বা আরও যে বিভাগের কথা বলুন না কেন, আপনি বলতে পারবেন না যে কবে নাগাদ লিগ হয়েছে। আপনি হয়তো এই যে কয়েকদিন আগে একটা চট্টগ্রামে লিগ হয়েছে টি-20 টুর্নামেন্ট, সেটার কথা আপনি হয়তো বলতে পারবেন, কিন্তু এটা তো কয়েকদিন আগে। সো আপনাকে তো দেশের ক্রিকেট যখন আপনি এগিয়ে নিতে চাইবেন, আপনাকে বিসিবিটাকে ঢাকার বাইরে নিয়ে যেতে হবে, ঢাকা কেন্দ্রিক করা যাবে না। যে জিনিসটা এখন যেটা হচ্ছে, সব কিছুই মোটামুটি মিরপুর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, এইখান থেকে ছড়িয়ে দিতে, যেটা আমিনুল ইসলাম বুলবুলের প্রধান চ্যালেঞ্জ। আমিনুল ইসলাম বুলবুল যখন বিসিবিতে এসেছেন, সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, তখনই কিন্তু তিনি একটা কথা বলেছিলেন যে আমি ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে চাই। সেটা করার একটা প্রধান কাজ হচ্ছে আঞ্চলিক ক্রিকেটটাকে বড় করা। আপনি যদি 8টা বিভাগে বা যে বিভাগগুলো আছে, সেই বিভাগে যদি আপনি একটা মিনি বিসিবি করতে চান, আমিনুল ইসলাম বুলবুল কিন্তু একবার বলেছিলেন যে তিনি ওই রাজশাহী, খুলনা বা চট্টগ্রাম এই জায়গাগুলোতে মিনি বিসিবি করবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাতে, আপনি যদি ভারতে খেয়াল করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যে কিন্তু ওই আঞ্চলিক ক্রিকেটে ছড়িয়ে দেওয়া আছে। তাদের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, সো তারা ওইখানে ওই ব্যাপারগুলো সামাল দেয়, তারা লিগ আয়োজন করে, তারা সব কিছু করে, ক্রিকেটারদের দেখভাল করে। সো এইটা করা একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু এখানে আর একটু কিছু চ্যালেঞ্জ থাকবে, যেটা হচ্ছে যে এই যে আপনি যারা বিভাগীয় পর্যায় থেকে যারা বা জেলা পর্যায় থেকে যারা বিসিবিতে এসেছেন, তাদের আসলে তারা কিভাবে ওই চ্যালেঞ্জটা সামাল দিবেন। কারণ হচ্ছে যে আপনি যখন আপনার ধরুন ঢাকা বিভাগের কথা যদি আমি বলি, আমিনুল ইসলাম বুলবুল কখনোই ঢাকা বিভাগের সাথে সম্পৃক্ত ছিলেন না। তার ঢাকা বিভাগের সংগঠকদের সাথেও আমি নিশ্চিত যে খুব বেশি যে যার জানাশোনা আছে, চেনা জানা আছে, খুব সম্ভবত না। এখানে 17টা জেলা আছে, 17টা জেলা কি তিনি হ্যান্ডেল করতে পারবেন কিনা, তাকে আসলে সবাই মানবে কিনা, এইটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এখন হয়তো আপনি বলতে পারেন যে তিনি তো 17টা ভোটের 15টা ভোট পেয়েছেন। ভোট পাওয়া আর মাঠ পর্যায়ে গিয়ে আপনার কথা শোনা, রাজনৈতিক বাস্তবতা আপনার কথা শোনা, সেটা কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। সো আমিনুল ইসলাম বুলবুল এবং হচ্ছে ফারুক আহমেদ এবং ওনাদের বোর্ডের যে জিনিসটা চ্যালেঞ্জ হবে, যে আঞ্চলিক ক্রিকেটটা আদতে এই বোর্ড শুরু করতে পারবে না, যেটা তাদের কিন্তু মূল মোটো আমরা সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে 4 নম্বরে যদি আমরা একটা জায়গায় কথা বলি, সেটা হচ্ছে যে সমালোচনা। আপনি যখন বোর্ডে থাকবেন, আপনাকে অনেক বেশি সমালোচনা শুনতে হবে। আপনার কিন্তু যদি মনে থাকে যে কালকেও যখন প্রেস কনফারেন্স হয়েছে, তখন এই প্রশ্নটা এসেছে, তার আগেও একটা প্রেস কনফারেন্সে এই ব্যাপারগুলো এসেছে যে আমিনুল ইসলাম বুলবুল অনেক বড় বড় সাংবাদিক বা অনেক প্রতিষ্ঠানের ফোন নাম্বার ব্লক করে রেখেছেন, বা অনেক ব্যাপারগুলো এই ব্যাপারগুলো এসেছে। তিনি যেহেতু এর মানে হতে পারে যে আপনি সমালোচনা নিতে পারেন না, কিন্তু আপনি হয়তো সাংবাদিকের সমালোচনা নিতে পারছেন না, আপনি হয়তো ফোনটা বন্ধ করে রাখছেন, আপনি হয়তো ব্লক করে রাখছেন। কিন্তু এই যে আগের বোর্ডে যারা ছিলেন, আপনি খালেদ মোহাম্মদ সুজনের কথা বলতে পারেন, আপনি আকরাম খানের কথা বলতে পারেন, তারা তো নিশ্চিতভাবে সমালোচনা করেন। কিংবা এই যে 48টা ক্লাব মনোনয়ন 48টা ক্লাব যে সরে দাঁড়িয়েছে, বা 21 জন প্রার্থী যে মনোনয়ন প্রত্যাহার করেছেন বা নির্বাচন বর্জন করেছেন, তাদের সমালোচনা, তারা কিন্তু একটা বড় সমালোচনার জায়গা খুঁজে পাবেন। কারণ এখানে যেহেতু ওই যে কর্পোরেটের লোক বেশি, ক্রিকেটের সাথে সম্পৃক্ত লোক কম, সে কারণে কিন্তু এই যারা ক্রিকেট লোক, আপনি তামিম ইকবালের কথা বলতে পারেন, রফিকুল ইসলাম বাবুর কথা বলতে পারেন, লুৎফর রহমানের বাদলের কথা বলতে পারেন, যারা বড় বড় ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত, যারা ক্রিকেটার ছিলেন, কেউ হয়তো ক্রিকেট সংগঠক বেশ বড় পর্যায়ের, তারা যে সমালোচনা করবেন, এইটা আপনাকে নিতে হবে। আপনার আজকে থেকে আপনার এই সমালোচনা শুরু হবে, আগামী 4 বছর
কন্টিনিউয়াসলি আপনাকে এই সমালোচনা যত ভালো কাজই করেন আপনি একদিনেই ব্যাপারটা এরকম না যে সুপারম্যানের মতো আপনি সব কিছু একেবারে চেঞ্জ করে ফেলবেন হয়ে যাবে, ব্যাপারটা এরকম হবে না। তাকে কন্টিনিউয়াসলি তো অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল ভাই যিনি ওই 4 মাসে কিন্তু বেশ কিছু গ্লিমস দেখানোর চেষ্টা করেছেন, সেটা হয়তো এখন কন্টিনিউয়াসলি করার চেষ্টা করবেন। তিনি ভালো কাজ করলেও একটা সমালোচনা যখন আমি যখন আপনার প্রতিপক্ষ, আমি যখন আপনাকে দেখতে পারি না, তখন কিন্তু আপনাকে সমালোচনার জায়গা তৈরি করবো যে কোনোভাবে। সো এইটা হতে পারে, এইটা একটা সামলানোটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি সমালোচনাকে কীভাবে নিচ্ছেন, আপনি কীভাবে রিয়্যাক্ট করছেন, সেটা একটা বড় ব্যাপার হবে। আরেকটা এই ক্লাবের কথা যেহেতু বললাম, যে 5 নম্বরে যে ব্যাপারটা, যেটা হচ্ছে 48টা ক্লাব ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন। এই যে ক্রিকেট বর্জনের ঘোষণা দিলেন, তাদের আপনি কি করবেন? তাদের সঙ্গে আপনার সেখানে কিন্তু বড় বড় ক্লাব, ব্রিজেস অফ রূপগঞ্জের কথা বলতে পারেন, ওল্ড ডিওএইচের কথা বলতে পারেন, ব্রাদার্স ইউনিয়নের কথা বলতে পারেন, আবাহনী, মোহামেডান, এইরকম মানে ঐতিহ্যবাহী ক্লাব। আপনি দেখেন একটা বোর্ড হয়েছে, 25 জনের ক্রিকেট বোর্ড হয়েছে, কিন্তু সেখানে আবাহনী কিংবা হচ্ছে মোহামেডানের কোনো প্রতিনিধি নেই। সো এইটা কিন্তু মানে অন্যরকম একটা ব্যাপার। সো সেই কারণে একটা বড় চ্যালেঞ্জ হবে যে এইখানে এই যেমন আগামী আপনি মার্চে ডিপিএল করতে চান, ডিপিএলের যে টপ গ্রেডের যে ক্লাবগুলো, সেখানে কিন্তু আবাহনী, মোহামেডান, লেজেন্ডস অফ রূপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন বা শাহিনপুকুর এই টাইপের ক্লাবগুলোকে কিন্তু আপনি সেখানে পাবেন না। সো আপনি আসলে লিগ আয়োজন করতে পারবেন কি না, তাদের সঙ্গে আপনি কীভাবে নেগোসিয়েশন করবেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। যদিও বুলুল ভাই গতকাল যখন প্রেস কনফারেন্স তাকে এই প্রশ্নটা করা হয়েছিল, তিনি তখন একটা জিনিস বলেছিলেন যে আমরা তাদের কাছে যাব, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব। আপনি হয়তো মিডিয়াতে ব্যাপারটা বলছেন, কিন্তু আপনার কথাটা কি তারা সেভাবে শুনবে কিনা, কথাটা রাখবে কিনা, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। ওই নেগোসিয়েশনটা কীভাবে হয় আগামী যখন লিগগুলো যখন হবে, বিশেষ করে আগামী মার্চের যখন লিগটা আসবে, তার আগে আসলে এই ব্যাপারটা অনেক বেশি আলোচনায় থাকবে। সো এটাও একটা বড় চ্যালেঞ্জ হবে যে 48টা ক্লাব যারা বর্জন করেছেন, পাশাপাশি যারা ওই 21 জন প্রার্থী বর্জন করেছেন, তাদের কেমনে আপনি সামাল দিয়ে বাংলাদেশের লিগগুলো আপনি আয়োজন করবেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিংবা হচ্ছে ডিপিএলের মতো টুর্নামেন্টগুলো আয়োজন করবেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হবে যে 6 নম্বরে যদি আমি বলি, সেটা হচ্ছে বিপিএল আয়োজন। আপনি দেখেন আমরা কিন্তু অনেক দিন ধরে বিপিএল নিয়ে আলোচনা করছি। আপনার যদি মনে থাকে খুব সম্ভবত সেই 1 সেপ্টেম্বর যেটা, তখন বিসিবি জানিয়ে দিয়েছিল যে আমাদের আইএমডির সঙ্গে চুক্তি হয়েছে, আমরা এখন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করব। কিন্তু সেটা থেকে কিন্তু এখন 1 মাসের বেশি সময় পেরিয়ে গেছে, সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো দূর আগায়নি। আপনি চিন্তা করেন যে একটা টুর্নামেন্ট আপনি ডিসেম্বর জানুয়ারিতে আয়োজন করতে চান, যদি ডিসেম্বরে যদি 15 তারিখ হয়, এখন থেকে আসলে কয় মাস বাকি আছে? আপনি এখন অক্টোবর পরে নভেম্বর, ডিসেম্বর, তার মানে হচ্ছে তখন ওইখানে 1.5 মাস, এখানে ধরেন আজকে যদি 7 তারিখ, এখানে 30 দিন, তারপরে ধরে নিতে পারেন 2 মাসের একটু বেশি সময় বাকি আছে। আপনি 5 বছরের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি দিবেন, আপনি একটা টুর্নামেন্ট আয়োজন করবেন, দেশের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করবেন, আপনি কি 2 মাসে একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন? আপনি হয়তো করতে পারবেন, কিন্তু একটা ক্রিকেটে ওইখানে কি মানটা আপনি কন্টিনিউয়াসলি ভালো রাখতে পারবেন কিনা? কারণ ওই সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এসএ টি20 হবে, আইএল টি20 হবে, বিগ ব্যাশ হবে, তাদের ওইখান থেকে আপনি ক্রিকেট আনতে পারবেন। মোটামুটি কিন্তু সব জায়গারই কিন্তু, যেমন এসএ টি20 নিলাম শেষ হয়ে গেছে, আইএল টি20 নিলাম শেষ হয়েছে, বিগ ব্যাশও তাদেরও কিন্তু এই ড্রাফটটা কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে 3টা টুর্নামেন্টেই ক্রিকেটারগুলো সবাই চুক্তিবদ্ধ হয়ে গেছে। আপনি যদি এখন ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন করেন, সেক্ষেত্রে কি আপনি ভালো মানের ক্রিকেটার পাবেন কিনা, যেটাকে নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন ওঠে যে বিপিএলের মান কমে গেছে সময়ের কারণে, কিংবা হচ্ছে সূচির কারণে ভালো ক্রিকেটার নিয়ে আসা সম্ভব হচ্ছে না। সেই চ্যালেঞ্জটা কিন্তু এবারও থাকবে, এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে ব্যাপারটা থাকবে, আজকে যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু হয়নি, যে আজকে যে বোর্ড মিটিংটা হচ্ছে সেখানে আলোচনার বিষয় আছে একটা, যে বিপিএলটা আয়োজন নিয়ে বা অন্যান্য ব্যাপার নিয়ে। সো আপনি যদি এখন থেকে চিন্তা করেন যে আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দিবেন বা ফ্র্যাঞ্চাইজি নেবেন, সেক্ষেত্রে আপনাকে আরও 20 দিন সময় লাগবে। তার মানে আপনি ওই 1.5-2 মাসে একটা ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে উঠতে পারবে কিনা, প্রপার ওয়েতে বিপিএলটা হবে কিনা বা বিপিএলটা আয়োজন করা সম্ভব কিনা, সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে এই ক্রিকেট বোর্ডের। তারা আসলে সেটা কীভাবে সামাল দেয়, ট্যাকেল দেয়, সেটা একটা দেখার ব্যবসা। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের ফারুক ভাই এবং বুলবুল ভাই তারা 4টা বছর শেষ করতে পারবেন কিনা, এইটা একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে কেন আপনি বলতে পারেন যে তারা তো 4 বছরের জন্য নির্বাচিত হয়েছে, তাদের আবার শেষ করতে পারবেন না কেন? যে জিনিসটা হবে যে বাংলাদেশের ক্রিকেটে যদি আপনি খেয়াল করেন বা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি খেয়াল করেন, আপনি হয়তো বলতে পারেন যে ক্রিকেটের সঙ্গে তো রাজনীতির আসলে খুব বেশি সম্পর্কে নেই, কিন্তু আপনি এটা কি কতটা আদতে সত্য আমার কাছে মনে হয় না যে ক্রিকেটের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এই ক্রিকেটের সঙ্গে রাজনীতি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি প্রত্যেকটা বোর্ডেই দেখবেন যে রাজনৈতিক একটা প্রভাব থাকবে, যে দল যখন ক্ষমতা থাকে তাদের পক্ষের লোকরা বেশি বোর্ডে থাকে। ধরুন এই সরকার, বর্তমান যে সরকার আছে, তাদের ক্ষমতা বা
ক্ষমতা হয়তো আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত থাকবে। যদি নির্বাচন শেষ হওয়ার পর যখন একটা নতুন সরকার আসবে, তাদের যারা ক্লাব সংগঠক আছে তারা কি আসলে এই বোর্ডকে মেনে নেবে, বা তারা কি এটা কন্টিনিউয়াসলি করতে পারবে কিনা? যেটা ওই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই যেটা বলছিলেন যে তিনি একটা টি-20 ইনিংস খেলতে এসেছিলেন, টি-20 ইনিংস খেলতে এসে এখন এই দেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছেন, যে কারণে তিনি এখন একটা ওয়ানডে কিংবা টেস্ট ইনিংস খেলবেন। তিনি হয়তো টেস্ট ইনিংস খেলতে পারবেন, তিনি হয়তো ব্রায়ান লারার রেকর্ড 400 রানের রেকর্ডে ভেঙে দিতে পারবেন, হয়তো ঘরোয়া ক্রিকেটে 500 রানের রেকর্ডে ভেঙে দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে তিনি ওই ভেঙে দেওয়ার জন্য যে সময়টুকু প্রয়োজন, তিনি হয়তো 4 বছর কাজ করলে হয়তো সেটা করতেও পারেন, কারণ আমরা এখনও ভবিষ্যৎ জানি না। সো ওইটা হয়তো করতেও পারেন, কিন্তু তিনি কি ওই 4 বছর কাজ করার জন্য সময়টা পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ যেহেতু এই যে যারা 21 জন পদত্যাগ করেছেন, বা পদত্যাগ তো না, মনোনয়ন প্রত্যাহার করেছেন কিংবা নির্বাচন বর্জন করেছেন, তাদের কিন্তু বেশিরভাগই এই বিএনপি বা অন্য দলীয় সমর্থন ব্যাপার ছিল তাদের। সো যদি তারা কিন্তু অনেকবার বলেছেন, কেউ বলেছেন বিসিবি ঘেরাও দিবেন, কেউ বলছেন যদি নির্বাচন বাতিল না করা হয় তাহলে আমরা ক্রিকেটে বর্জন হুমকি দিলাম। সো এরকম ব্যাপার ছিল, সেটা কিন্তু এখনও কন্টিনিউসলি আছে। সো যখন সরকার চেঞ্জ হয়ে যাবে আগামী কয়েক মাস পর, তখন আসলে বিসিবি আসলে কিভাবে রান করে, তারা কি আসলে যদি ধরেন চেঞ্জ নাও হয় সেক্ষেত্রে তারা কি আসলে কন্টিনিউসলি ওই ঠিকঠাক কাজটা করতে পারবেন কিনা? কারণ ওই বিভাগীয় পর্যায়ে যখন আপনি যাবেন সেখানে তো ওই দলীয় পর্যায়ের লোকের একটা প্রভাব থাকবে। আপনার পরিচালক গিয়ে সেখানে আসলে কতটুকু সুবিধা করতে পারবে, আপনি সভাপতি হিসেবে গিয়ে কতটা বা সুবিধা করতে পারবেন, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা জানি না আসলে এটা হবে কিনা, কারণ এখনও যেহেতু কয়েক মাস বাকি আছে, সেটা আসলে ভবিষ্যৎ আমরা আন্দাজ করছি, অনুমান করছি, এরকম কিছু হয়তো হতেও পারে। সো যদি বাই চান্স হয়ে যায়, যদি তারা পরিচালক থেকেও যান, তাদের জন্য যে বড় চ্যালেঞ্জটা হবে যে আপনার যেহেতু প্রতিপক্ষ যখন পাওয়ারে থাকবে, তার সঙ্গে আপনি কীভাবে কাজটা হ্যান্ডেল করছেন, আপনি কীভাবে আপনার দায়িত্বটা পালন করছেন, সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আমার কাছে মনে হয় যে আপাতত দৃষ্টিতে বেশ কিছু এরকম কিছু চ্যালেঞ্জই তাদেরকে ফেস করতে হবে। আমার বিশ্বাস যে আমি হয়তো একটু সমালোচনা শুরু হয়তো আমরা বললাম, কিন্তু আমরা আশা করব যে 25 জন বিসিবির দায়িত্ব নিয়েছেন, দেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন, তারা নিশ্চিতভাবে নিজেদের সেরাটা দেবেন, তারা তাদের এক্সপার্টিসটা ব্যবহার করবেন। কেউ হয়তো এখন হয়তো তুলনামূলক কম যান, কিন্তু ওই কয়েকদিন কাজ করার পর হয়তো তিনি ওই ব্যাপারটা বুঝতে পারবেন, সেটা হয়তো কাজে লাগাবেন। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটকে এই ক্রিকেট বোর্ড এগিয়ে নিয়ে যাবে, আমরা সেই বিশ্বাসটা রাখতে চাই, করতে চাই। আপনারা নিশ্চিতভাবে সেই বিশ্বাসটা করতে চাইবেন। আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন যে বোর্ডটা কেমন হলো, তারা কী ধরনের চ্যালেঞ্জটা ফেস করতে পারে, তাদের সফল হওয়ার চান্সটা কতটুকু, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।